ভারতীয় সংবিধানের একটি ইম্পর্ট্যান্ট প্রভিশন হলো লিস্ট, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য এই দুইয়ের সমন্বয়ে যে ফেডারেল স্ট্রাকচার, সেই অনুযায়ী বিভিন্ন বিষয়ের যে ক্ষমতা, আইন প্রণয়ন ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে তিনটি তালিকা তৈরি করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, 2 নম্বর রাজ্য তালিকা এবং 3 নম্বর যুগ্ম তালিকা। এছাড়াও এই তিনটে তালিকা ছাড়াও আরেকটি তালিকা বা ক্ষমতা রয়েছে, যেটাকে বলা হচ্ছে অবশিষ্ট তালিকা। মূলত এটাকে বলা হয় অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়ারি পাওয়ার। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কেন্দ্রীয় তালিকায় যেমন কেন্দ্রের সমস্ত ক্ষমতা থাকে, ঠিক রাজ্য তালিকাভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেখানে রাজ্য ক্ষমতা থাকে। ঠিক একই রকমভাবে যুগ্ম তালিকায় ক্ষমতা থাকে কেন্দ্র এবং রাজ্য উভয়েরই। কিন্তু বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে রাজ্য তালিকাভুক্ত বিষয় বা যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার বা পার্লামেন্ট যেটা, তারা কিন্তু আইন প্রণয়ন করতে পারে। সেটা কেন পারে, কখন পারে এবং সেই আইন কতদিন পর্যন্ত বলবৎ থাকে, কোন রাজ্যে সেটা বলবৎ করা হয় এবং প্রতিটি আর্টিকেল, অর্থাৎ সংবিধানে যে 245 যে আর্টিকেল শুরু হচ্ছে তালিকার, সেই আর্টিকেল ধরে প্রতিটি আর্টিকেলের ডিটেলস আমরা আলোচনা করব। ফলে যাদের এই বিষয়ে জানতে আগ্রহী বা দরকার আছে তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। তাহলে তোমরা এই বিষয়ে সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট এবং স্টেট লিস্ট বা কনকারেন্ট লিস্ট এবং রেসিডুয়ারি পাওয়ার, এই নিয়ে তোমাদের যে সমস্যা ছিল পুরো মিটে যাবে। আমরা প্রথমেই যেটা দেখব তালিকা। তালিকা আসলে কি? তালিকা আর কিছুই নয়, একটা বিষয়, কতগুলো বিষয়কে নিয়ে তৈরি একটি তালিকা। সেখানে কিছু কিছু বিষয়ের নাম লেখা আছে। কোন কোন বিষয় লেখা আছে না, যে বিষয়ে কেন্দ্রের ক্ষমতা সেটা কেন্দ্রীয় তালিকা, যে বিষয়ে রাজ্যের ক্ষমতা সেটা রাজ্যের তালিকা এবং যে বিষয়ে দুজনেরই ভূমিকা আছে সেটা হচ্ছে যুগ্ম তালিকা। কিন্তু মনে রাখতে হবে কেন্দ্রীয় তালিকা ছাড়া রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকাতে কিন্তু কেন্দ্রের ক্ষমতাও আছে। অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্র আছে যেখানে কেন্দ্র চাইলে রাজ্য তালিকায় তাদের আইন প্রণয়ন বা রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। যাই হোক, আমরা যেটা দেখব যে ভারতীয় সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ তালিকা রয়েছে এবং এই তালিকাটা উল্লেখ করা আছে আর্টিকেল 246 246 নম্বর ধারায়। এই তালিকার কথা উল্লেখ করা আছে, যেখানে বলা আছে তিনটে তালিকা আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। এটা কেন নিয়ে আসা হয়েছে আমি একটু আগেই বললাম, আমাদের ইন্ডিয়া যেহেতু ফেডারেল স্ট্রাকচার রয়েছে সেহেতু কেন্দ্র এবং রাজ্য অর্থাৎ পার্লামেন্টের সঙ্গে বাকি রাজ্যের যে ক্ষমতার বিভাজন, সেটার জন্য কিন্তু এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকা কটা একটু আগেই বললাম, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। অবশিষ্ট তালিকা যেটা, সেটা কিন্তু এর মধ্যে নয়, সেটা আলাদা আর্টিকেলে আছে। সেটা কি, সেটা আমরা শেষে জানবো। এই যে তালিকার বিষয়টা, এটা উল্লেখ করা আছে সংবিধানের 7 নম্বর শিডিউল, অর্থাৎ 7th শিডিউলে। আমরা জানি সংবিধান টোটাল 12টা শিডিউল আছে, তার মধ্যে 7 নম্বর শিডিউলে উল্লেখ করা আছে তালিকা। এরপর আসছি পার্ট 11-এ, অর্থাৎ পার্ট নাম্বার 11-তে এই তালিকার বিষয়টা উল্লেখ আছে। আমরা জানি যে পার্টগুলো রয়েছে সংবিধানে, এখান থেকে প্রশ্ন আসে যেহেতু কত নম্বর পার্টে তালিকার কথা আছে, সেটা হবে 11 নম্বর পার্ট, শিডিউল হলো হবে 7 এবং আর্টিকেল হচ্ছে 245 থেকে 255। অর্থাৎ এই আর্টিকেলগুলোর মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার, মানে ক্ষমতার বন্টন, সেটা কিন্তু উল্লেখ আছে। প্রতিটি আর্টিকেল আমরা ধীরে ধীরে আলোচনা করব। পূর্বেই আমরা দিলাম 246 নম্বর আর্টিকেল, মানে হচ্ছে একদম যেখানে লিস্টের কথা উল্লেখ করা হয়েছে, এবং 245 নম্বর আর্টিকেলে লেখা আছে যে পার্লামেন্ট পুরো দেশের জন্য আইন প্রণয়ন তৈরি করতে পারে এবং স্টেট, কোনো একটা রাজ্য, তারা কিন্তু নিজের এলাকার স্টেটের মধ্যে আইন তৈরি করবে। এটা যে সংখ্যাটা দেওয়া আছে 245 নম্বর আর্টিকেলে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা। আমি পূর্বে উল্লেখ করলাম যে 246 নম্বর আর্টিকেলে তিনটে তালিকার কথা উল্লেখ আছে। কেন্দ্রীয় যে তালিকা, সেখানে মোট বিষয় আছে 100টি বর্তমানে, কিন্তু আগে ছিল 97টি। এটা মনে রাখতে হবে। প্রশ্ন আসে যে একেবারে শুরুতে সংবিধান যখন তৈরি হলো সেই সময় কতগুলো বিষয় ছিল বা বর্তমানে কতগুলো বিষয় উল্লেখ করা আছে। 2 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকার অধীনে উল্লিখিত বিষয়গুলিতে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রে রয়েছে, যেটা আমি পূর্বেই বললাম। যেহেতু কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট, এখানে সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আইন প্রণয়ন করবে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ পার্লামেন্ট। 3 নম্বর হচ্ছে এতে রাজ্যের তালিকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ইম্পর্টেন্ট বিষয় এটা, যেহেতু যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয় অর্থাৎ ডিফেন্স, পররাষ্ট্রনীতি, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু কেন্দ্রীয় তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। কী কী বিষয় সেটা আমরা পরে দেখব। 4 নম্বর হচ্ছে দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং দেশব্যাপী আইনের অভিন্নতা প্রয়োজন এমন সমস্ত বিষয় কেন্দ্রীয় তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ কোন কোন বিষয় কেন্দ্রীয় তালিকায় নিয়ে আসা হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট
গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো প্রতিটা রাজ্যের ক্ষেত্রেই একই রকম আইন হওয়া দরকার, সেই বিষয়গুলো কেন্দ্রীয় তালিকায় নিয়ে আসা হয়েছে। যদি এগুলো রাজ্য তালিকায় দেওয়া হতো, সেক্ষেত্রে একই বিষয়ের জন্য এক এক রকম আইন এক এক রাজ্যে চালু হতো, ফলে সমস্যা হবে। সেই জন্য যে আইনগুলো বা যে বিষয়গুলো একই রকম আইনের থাকা দরকার, সেগুলো কিন্তু কেন্দ্রীয় তালিকায় দেওয়া হয়েছে। 5 নম্বর হচ্ছে রাজ্য তালিকা এবং কেন্দ্রীয় তালিকার মধ্যে যে কোনো বিরোধ হলে কেন্দ্রীয় তালিকায় প্রাধান্য পায়। অর্থাৎ কোনো একটা বিষয়ে রাজ্য তালিকাভুক্ত যে বিষয়, সেই বিষয়ে কোনো একটা আইন তৈরি হয়েছে, কেন্দ্র তালিকাভুক্ত অন্য একটা বিষয়ে আইন তৈরি করতে গিয়ে রাজ্য তালিকার ওই যে আইনটা সেটাকে বাধা দিচ্ছে, তখন কিন্তু রাজ্য তালিকার ওই যে আইনটা, ওই বিষয়ের ওপর আইনটা কিন্তু বাতিল হবে। এটা আমরা ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে দেখলে আরও বুঝতে পারবো। কেন্দ্রীয় তালিকার যে বিষয়গুলো আছে, অনেক বিষয় আছে, আমরা দেখলাম 100টা বিষয় আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় হলো প্রতিরক্ষা, যেটা আমি বললাম ইম্পর্টেন্ট বিষয়, এবং যেগুলোর প্রতিটা রাজ্যে একই রকম আইন থাকা দরকার, সেই সমস্ত বিষয়। 2 নম্বর সেনাবাহিনী, 3 নম্বর ইন্টারনাল যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক সম্পর্ক, 4 নম্বর পোর্ট বা বন্দর, রেলওয়ে, মহাসড়ক যেটা ন্যাশনাল হাইওয়ে, যোগাযোগ কমিউনিকেশন, পারমাণবিক শক্তি, প্রাকৃতিক সম্পদ এবং সেন্সাস। এই সমস্ত বিষয়, ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত হয়ে আছে। নেক্সট আমরা দেখব 2 নম্বর বিষয় রাজ্য তালিকা। রাজ্য তালিকা অর্থাৎ রাজ্যের ক্ষমতা আছে এই সমস্ত বিষয়ের ওপর আইন তৈরি করার। কিন্তু মনে রাখতে হবে, পূর্বে আমি বললাম রাজ্য তালিকায় রাজ্যের ক্ষমতা থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই তালিকার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ওপর কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, তবু শর্ত সাপেক্ষ, এবং সেই আইন কতদিন চালু থাকবে সেটাও আমরা দেখব। বর্তমানে 61টি বিষয় রয়েছে স্টেট লিস্টে, এবং এর আগে ছিল 66টি, অর্থাৎ সংবিধান চালুর সময় ছিল 66টি, বর্তমানে 61টি রয়েছে। কারণ আমরা জানি বেশ কিছু বিষয় বর্তমানে এখান থেকে কনকারেন্ট লিস্ট যুগ্ম তালিকায় নিয়ে চলে যাওয়া হয়েছে। যেমন আমরা জানি যে 1976 সালের যে 42তম সংবিধান সংশোধন, সেখানে শিক্ষা, ফরেস্ট, এই সমস্ত ইম্পর্টেন্ট বিষয় যেগুলো রাজ্য তালিকায় ছিল, টেট লিস্টে ছিল, সেটাকে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় নিয়ে যাওয়া হয়েছে, সেটা আমরা দেখছি। এই যে রাজ্য তালিকা, এটা কী রকম না, শুধুমাত্র রাজ্য আইনসভাগুলি দ্বারা এই আইন তৈরি হয়, অর্থাৎ রাজ্যের যে আইনসভা তারা কিন্তু আইনগুলো তৈরি করতে পারে। 3 নম্বরে যে সংসদ, যেটা আমি বললাম কেন্দ্রীয় সরকার মানে সংসদ, পার্লামেন্ট জাতীয় স্বার্থে অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। খুব ইম্পর্টেন্ট, রাজ্য তালিকায় রাজ্য আইন প্রণয়ন করবে, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে বা ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে সংসদ চাইলে রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। সেটা কখন করবে সেটা আমরা ডিটেলসে পরের স্লাইডে দেখব। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে গেলে 3টে শর্ত পূরণ করতে হবে, যে কোনো একটির জন্য করা যাবে, এবং সেটি প্রতিটা আর্টিকেল উল্লেখ করা আছে সংবিধানে। আমরা জানি 249 নম্বর আর্টিকেল খুব ইম্পর্টেন্ট। 249 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, যখন রাজ্যসভা 2/3 মেজরিটিতে প্রস্তাব পাস করবে জাতীয় স্বার্থে, তখন কোনো একটা বিষয় যেটা রাজ্য তালিকায় আছে সেই বিষয়ে আইন তৈরি করা যাবে। খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার পরীক্ষায় আসে, যে ন্যাশনাল ইন্টারেস্টে মানে জাতীয় স্বার্থে যখন রাজ্যসভা একটা আইন পাস করবে যে হ্যাঁ এই বিষয়ে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করা যাবে, অবশ্যই রাজ্যসভার যে সিটিং অ্যান্ড ভোটিং তার 2nd 3rd যে মেজরিটি অর্থাৎ স্পেশাল মেজরিটিতে পাস করতে হবে রাজ্যসভা। যদি পাস করে জাতীয় স্বার্থে, তখন পার্লামেন্ট ওই রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এটা 249 নম্বর ধারায় লেখা আছে। তাই মনে রাখতে হবে, এই যে আইনটা তৈরি হলো এবং সেটা টেটে চালু হলো, সেটা কতদিন থাকবে। মনে রাখতে হবে, ওই যে ন্যাশনাল ইন্টারেস্টে যখন জাতীয় স্বার্থে এটা করা হচ্ছে রাজ্যসভা, এটা কিন্তু প্রতি 1 বছর অন্তর কিন্তু এই স্পেশাল মেজরিটিতে পুনরায় পাস করতে হবে এবং আবার এই আইনটাকে আনতে হবে। যখন এই জাতীয় স্বার্থে যেটা করা হলো সেই সমস্যাটা মিটে যাবে, তখন কিন্তু এই আইন পুনরায় বাতিল হয়ে যাবে, অর্থাৎ রাজ্যের যে আইনটা পূর্বে ছিল ওই বিষয়ে সেই আইনটাই চালু হয়ে যাবে। নেক্সট 2 নম্বর, যদি কখনও 2 বা ততোধিক রাজ্য কেন্দ্রকে অর্থাৎ পার্লামেন্টকে বলে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে টেটের বিষয়ে আইন তৈরি করতে এবং একটা প্রস্তাব দেয়, তখন পার্লামেন্ট ওই নির্দিষ্ট যে স্টেটগুলো বলা 3টে স্টেট বললো, 3টে স্টেটের জন্য একটা আইন তৈরি করে দিল ওই নির্দিষ্ট বিষয়ের ওপর, যে আইনটা শুধুমাত্র ওই 3টে স্টেটই চালু থাকবে, অন্য কোনো স্টেটই চালু থাকবে না। যদি অন্য কোনো স্টেট যারা ওই প্রস্তাবের সময় ছিলেন না কিন্তু পরবর্তী সময় ওই আইনটা দেখে মনে করেন যে ওই আইন আমরাও রাজ্যে চালু করব, তাহলে কিন্তু তারা চালু করতে পারে। তবে মনে রাখতে হবে, ওই যে আইনটা চালু হলো সেই আইনটা যদি কোনোভাবে বাতিল করতে হয় বা সংশোধন করতে হয়, সেক্ষেত্রে এটা কিন্তু ওই রাজ্যগুলি যারা আবেদন করেছিল যে ওই বিষয়ে আইন তৈরি করা হোক, তারা কিন্তু করতে পারবে না। এটা করতে পারবে একমাত্র পার্লামেন্ট, সংসদ। অর্থাৎ 2 নম্বর কেস আমরা যেটা দেখলাম, যখন 2 বা ততোধিক রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন তৈরি করার জন্য নিজেরা আইন না তৈরি করে সরাসরি সংসদকে প্রস্তাব দেবে এবং সংসদ সেই বিষয়ে আইন তৈরি করবে,
এবং সেই আইন ওই 2টি বা 3টে রাজ্যে চালু হবে। অন্য কোনো রাজ্য যারা ওই প্রস্তাব দেয়নি তারা যদি মনে করে যে আমরা আইনটা চালু করব, তারাও চালু করতে পারবে। কিন্তু এই যে আইন বিভিন্ন রাজ্যে চালু হলো, 2টো বা 3টে রাজ্যে, তারা যদি চায় এই আইনটাকে বাতিল করতে বা সংশোধন করতে, সেটা কিন্তু সেই রাজ্য আইনসভা তারা করতে পারবে না। এই আইনটা সংশোধন করতে গেলে অবশ্যই পুনরায় ওই 2-3টি রাজ্য একত্রিত হয়ে পুনরায় সংসদকে বলতে হবে এবং সংসদ সেটাকে বাতিল বা সংশোধন করতে পারবে। এটা লেখা আছে 252 নম্বর আর্টিকেলে। খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, এগুলো মুখস্থ করতে হবে। 3 নম্বর হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি যখন চালু হবে, সেটা আমরা জানি, তখন কিন্তু সরাসরি পার্লামেন্ট 250 নম্বর ধারা আর্টিকেল অনুযায়ী রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জাতীয় স্বার্থে যখন রাজ্যসভা 2/3 মেজরিটিতে অর্থাৎ স্পেশাল মেজরিটিতে পাস করবে কোনো একটা বিষয়ে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরির জন্য, তখন সেটা পার্লামেন্ট তবেই করতে পারবে। ন্যাশনাল এমার্জেন্সি যখন হবে তখন কিন্তু রাজ্যসভার অনুমোদন বা প্রস্তাবের প্রয়োজন নেই, তখন পার্লামেন্ট সরাসরি 250 নম্বর আর্টিকেল ধারা অনুযায়ী এই রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এবার রাজ্য তালিকাভুক্ত যে বিষয়, সেগুলো কোন কোন বিষয়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে অবশ্যই আঞ্চলিক এবং স্থানীয় গুরুত্বের বিষয়গুলোকে রাজ্য তালিকায় স্থান দেওয়া হয়েছে। যেখানে আমরা দেখলাম কেন্দ্রীয় তালিকায় কী কী দেওয়া হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো হচ্ছে সমস্ত রাজ্যের ক্ষেত্রে একই ধরনের আইন থাকা প্রয়োজন, সেইগুলো দেওয়া হয়েছে। রাজ্য তালিকাভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে অবশ্যই জনশৃঙ্খলা, পুলিশ, জনস্বাস্থ্য এবং স্যানিটেশন, হাসপাতাল এবং ডিসপেন্সারি, এছাড়া যে গ্যাম্বলিং, যে জুয়া বাজি, এগুলো আছে। আমরা জানি যে রাজ্য তালিকাভুক্ত বিষয়, কারণ এই বিষয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে আমরা জানি যে বিভিন্ন যখন খেলা হয় সেখানে বিভিন্ন ধরনের যে ফ্যান্টাসি গেমগুলো রয়েছে, সেখানে দেখা যায় যে এটা একটা গ্যাম্বলিং বা জুয়া হিসেবেই ধরা হয়, কিন্তু এটাকে অনেকে স্কিল বলছে আর কি। যাই হোক, এইটা কিন্তু বিভিন্ন রাজ্যে, অনেক রাজ্যে আর কি এগুলো ব্যান্ড আছে। সেখানে যারা মানে স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এই ধরনের অ্যাপ ডাউনলোড করতে পারে না, বা এই ধরনের যে অ্যাপগুলো আছে সে ডাউনলোড করে সেগুলো তারা তাদের ফোনে নিয়ে সেই খেলায় অংশগ্রহণ করতে পারে না, কারণ সেই স্টেটে এটা বারণ আছে। তাহলে আমরা বুঝতেই পারছি এগুলো যে গ্যাম্বলিং, এগুলো সাধারণত রাজ্য তালিকাভুক্ত বিষয়। সেই স্টেটে যেহেতু আইনটা আছে সেহেতু ওই স্টেটের লোকেরা এটা পারছে না, অর্থাৎ এটা রাজ্য তালিকাভুক্ত বিষয়। নেক্সট আমরা যেটা দেখব যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। এইখানে 52টি বিষয় বর্তমানে তালিকাভুক্ত রয়েছে, আগে ছিল 47টি। এটা একটা বিষয়। তাহলে এই যে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, এই ধারণাটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। মনে রাখতে হবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে এই যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট ছাড়াও আরও যেটা নেওয়া হয়েছিল সেটা যে ট্রেড, কমার্স, অর্থাৎ দেশের যে ব্যবসা বাণিজ্য হবে তার যে নীতি নির্ধারণ হবে, সেটা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। 3 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই যুগ্ম তালিকার উল্লেখিত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, যেহেতু যুগ্ম তালিকা। 4 নম্বর হচ্ছে যদিও কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই যুগ্ম তালিকায় উল্লেখিত বিষয়গুলিতে আইন প্রণয়ন করতে পারে, তবে কোনো বিরোধের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত আইন প্রাধান্য পাবে। অর্থাৎ যেটা আমি বললাম যে যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই এই আইন তৈরি করতে পারে, কিন্তু কোনো একটা আইনের ক্ষেত্রে দেখা গেল কেন্দ্রীয় সরকার যে আইনটা তৈরি করছে তাতে রাজ্য সরকার আইনের সঙ্গে বিরোধ ঘটে যাচ্ছে, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার কর্তৃক ওই নির্দিষ্ট বিষয়ে, যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে যে আইনটা করবে সেটাই প্রাধান্য পাবে। এটা লেখা আছে আর্টিকেল 254-এ। এই আর্টিকেলগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম কেন্দ্রীয় তালিকা বাদ দিয়েও রাজ্য তালিকাতে এবং যুগ্ম তালিকাতে কেন্দ্রীয় সরকার অর্থাৎ পার্লামেন্টের প্রাধান্য কিন্তু রয়েছে। অবশ্যই তার নির্দিষ্ট এক্সেপশনাল কেস রয়েছে, কোন ক্ষেত্রে সেটা পূর্বে আমি আলোচনা করলাম। 5 নম্বর হচ্ছে এইটা যুগ্ম তালিকায় কোন কোন বিষয়গুলো আনা হয়েছে। যেসব বিষয়ে দেশব্যাপী আইনের অভিন্নতা কাম্য কিন্তু অপরিহার্য নয়, সেগুলো যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা। অর্থাৎ যেগুলো সব দেশেই মানে প্রতিটা রাজ্যে একই রকম আইনের প্রয়োজন, সেটা তো আমরা জানি কেন্দ্রীয় তালিকায় আছে। এছাড়া কিছু কিছু কম বিষয় যেগুলোতে সব জায়গায় অভিন্ন না থাকলেও হবে এবং অপরিহার্য নয়, সেগুলো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে আনা হয়েছে। কোন কোন বিষয়? একটা যে শিক্ষা, যেটা আমি পূর্বেই বললাম, শিক্ষাটা কিন্তু আগে ট্রেড লিস্টে ছিল। পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন আসে কবে এটা মানে যুগ্ম তালিকা আনা, যেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধন, খুব ইম্পর্টেন্ট একটা সংবিধান সংশোধন, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। বোন, এটাও কিন্তু ট্রেড লিস্টে ছিল, যুগ্ম তালিকায় নেওয়া হয়েছে। যে ট্রেড ইউনিয়ন, ম্যারেজ, ডাইভোর্স, অ্যাডপ্টেশন, এই সমস্ত কিছুই কিন্তু এই যুগ্ম তালিকায় রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যানিং, সোশ্যাল প্ল্যানিং, এই সমস্ত বিষয়গুলো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে রয়েছে। নেক্সট আমরা দেখব অবশিষ্ট তালিকা বা ক্ষমতা, যেটা আমরা বললাম রেসিডুয়ারি পাওয়ার। এটাকে তালিকা বা ক্ষমতা বলা হয় না, এটাকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতা। অনেক এটাকে তালিকা বলে তালিকা আমি লিখেছি। তার মানে কি, আমরা দেখলাম সংবিধান তৈরির সময় যে সমস্ত বিষয়গুলোকে ছিল সেগুলোকে বিভিন্নভাবে লিপিবদ্ধ করা হলো 3টে তালিকায়। একটা হলো ইউনিয়ন লিস্ট, একটা ট্রেড লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট।
কিন্তু সেই সময় ছিল না এমন কিছু বিষয় যেগুলো পরবর্তী সময়ে আমাদের মধ্যে আসছে, সেগুলোর যে ব্যাপার সেটাই হচ্ছে অবশিষ্ট ক্ষমতা বা অবশিষ্ট তালিকা। সেইগুলোকে বলা হচ্ছে অবশিষ্ট ক্ষমতা, এবং সেই সমস্ত বিষয় সেগুলোর ওপর সমস্ত ক্ষমতার দায়িত্ব থাকবে পার্লামেন্ট বা কেন্দ্র সরকারের উপর, অর্থাৎ রেসিডুয়ারি পাওয়ার ভেস্টেড টু পার্লামেন্ট। তাহলে ভারতীয় সংবিধানের 7ম তফসিলে উল্লেখ ছিল বিভিন্ন শিডিউল, মানে লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। সেই 7ম শিডিউলের 3টে তালিকাতে কোনোটিতেই যেটা নেই এমন বিষয়গুলোকে অবশিষ্ট বিষয় বলা হয়, এবং এই অবশিষ্ট বিষয়ের ওপর যে ক্ষমতা সেটাকে বলা হয় অবশিষ্ট ক্ষমতা, এবং এই অবশিষ্ট ক্ষমতার সম্পূর্ণ দায় থাকছে কেন্দ্র সরকারের ওপর, পার্লামেন্টের ওপর, রেসিডুয়ারি পাওয়ার ভেস্টেড টু দ্য পার্লামেন্ট। এই যে রেসিডুয়ারি পাওয়ার, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে কানাডা থেকে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে কত নম্বর ধারায় এটা উল্লেখ করা হয়েছে, না সংবিধান 248 নম্বর আর্টিকেলে এই রেসিডুয়ারি পাওয়ারের কথা কিন্তু উল্লেখ করা আছে, যেখানে আমরা দেখলাম লিস্টটা উল্লেখ আছে 246 নম্বর ধারায়, এবং 49, 50 এগুলো কিন্তু ওই যে রাজ্য তালিকাভুক্ত বিষয় যখন কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করবে সেই বিষয়ে। 4 নম্বর হচ্ছে এইখানে ইম্পর্টেন্ট বিষয় কি, মানে কোনগুলো রেসিডুয়ারি পাওয়ার বা রেসিডুয়ারি লিস্ট, সেটা হচ্ছে মহাকাশ প্রযুক্তি, সেই সময় ইম্পর্টেন্ট ছিল না, সাইবার আইন যেটা, কম্পিউটার, এই সমস্ত বিষয়, অর্থাৎ ইন্টারনেট, যেগুলো সেই সময় ছিল না পরবর্তী ক্ষেত্রে ইন্ট্রোডিউস হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা বা যুগ্ম তালিকার মধ্যে আনা যায়নি। সেগুলো কিন্তু অবশিষ্ট ক্ষমতা হিসাবে বা অবশিষ্ট তালিকা হিসাবে উল্লিখিত হয়েছে সংবিধানের 248 নম্বর আর্টিকেলে, লেখাই হয়ে গিয়েছিল। এবং এই সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষমতা থাকবে পার্লামেন্টের। আর একটা বিষয় বলা হয়নি, সেটা যে যখন আমরা টেট লিস্ট দেখছিলাম সেখানে দেখছিলাম কিছু কিছু বিষয়ে কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্ট চাইলে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারে। কখন? না ন্যাশনাল ইন্টারেস্টে, যখন রাজ্যসভা 2/3 মেজরিটিতে প্রস্তাব পাস করে তখন, ন্যাশনাল এমার্জেন্সির সময়, বা 2 বা 3টে রাজ্য যদি তারা বলে যে আইন তৈরি করতে, সেই সময়। এই যে 249 ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল এমার্জেন্সি 250, এই যে ধারা অনুযায়ী যখন কোনো আইন তৈরি হলো, সেই আইনটা কিন্তু কতদিন বলবৎ থাকবে। পূর্বে আমি একটুখানি বলেছিলাম এই আইনটা মনে রাখতে হবে, যতদিন ন্যাশনাল ইন্টারেস্টে থাকবে ততক্ষণ, তারপরে কিন্তু বাতিল হয়ে যাবে, এবং ওই সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট রাজ্যের যে আইন সেটাই চালু থাকবে। অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি শেষ হয়ে গেল তখন, তাহলে এই যদি এই ধারা অনুযায়ী 250 নম্বর ধারা অনুযায়ী কোনো আইন তৈরি হয়ে থাকে টেট সাবজেক্টের কোনো বিষয়ে, তখন সেটা বাতিল হয়ে যাবে, এবং ওই নিয়ে বিভিন্ন স্টেট যে আইন তৈরি করেছে সেটা চালু হবে। ঠিক একই রকমভাবে 249 নম্বর আর্টিকেলে যদি কোনো ধারায় আইন তৈরি হয়, এবং যখনই ন্যাশনাল ইন্টারেস্টটা মিটে যাবে বা রাজ্যসভা যদি 2/3 মেজরিটিতে পুনরায় 1 বছর পর প্রস্তাব পাস না করে, তাহলে কিন্তু ওই আইনটা বাতিল হয়ে যাবে, এবং ওই বিষয়ে বিভিন্ন রাজ্যের যে আইন রয়েছে নির্দিষ্ট আইন সেটাই চালু হবে। যাই হোক, আজকে পুরো বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।